সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শ্রীনগর কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিবা ফারহানা আজিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা। আজকে আমার পরিচালিত ক্লাসটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিষয়ে যারা পড়াশোনা করো তাদের সাথে এই ক্লাসটি আমি নিচ্ছি। আজকে আমি তোমাদের জন্য বাজারজাতকরণ নীতিমালার প্রথম অধ্যায়টি যেটি আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ বা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি তোমাদের প্রায় আসে পরীক্ষায়, সেইটি সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন বা মতবাদ, মানে এটাকে বিবর্তন বা হিসেবেও অবহিত করা যায়, বা বাজারজাতকরণ ব্যবস্থাপনার আদর্শগুলো কি কির উপর ভিত্তি করে বাজারজাতকরণ ব্যবস্থাপনার কার্যক্রমগুলো পরিচালিত হয় সেই সম্পর্কেই আমাদের আজকের এই ক্লাসটি। দেখো, দর্শন বা আদর্শ বা মতবাদ, সেটা প্রথমে কি দেখো, বাজারজাতকরণ ব্যবস্থাপনার বাজারজাত কার্যক্রমের একটি চালিকা শক্তি হচ্ছে কিন্তু এই মতবাদ বা দর্শন। অর্থাৎ বাজারজাতকরণ কার্যক্রমগুলো আমরা কিভাবে পরিচালনা করব তার একটি চালিকা শক্তি হিসেবে কাজ করে বাজারজাতকরণ ব্যবস্থাপনার এই দর্শন বা মতবাদগুলো। হ্যাঁ, অর্থাৎ বাজারজাতকরণ ব্যবস্থাপনার ক্ষেত্রে যখন বাজারজাতকরণ কার্যক্রম যখন কোনো সুচিন্তিত নীতি, আদর্শ, যুক্তির অধীনে পরিচালিত হয় তখন তাকে আমরা বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন বলে থাকি। অর্থাৎ কতগুলো সুচিন্তিত নীতি, আদর্শ, যুক্তি থাকবে। এই যুক্তি, আদর্শ এবং নীতির আলোকে যখন বাজারজাতকরণ কার্যক্রমগুলো পরিচালিত হয় তখন তাকে আমরা বাজারজাতকরণ দর্শন বা মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলোসফি বা কনসেপ্ট বলে থাকি। দেখো, প্রতিষ্ঠান তার বাজারজাতকরণ পরিকল্পনা বা বাজারজাতকরণ কর্মকাণ্ডগুলো কিভাবে পরিচালনা করবে, সেখানে সে সংগঠনকে বেশি গুরুত্ব দিবে নাকি কাকে ক্রেতাকে বেশি গুরুত্ব দিবে, সমাজকে বেশি গুরুত্ব দিবে, তার পণ্যকে বেশি গুরুত্ব দিবে, সেটি কিন্তু সে কোন নীতিমালার অধীনে, কোন আদর্শের অধীনে তার প্রতিষ্ঠানটি পরিচালনা করবে তার উপর নির্ভর করবে। সেই আলোকে দেখো আমরা বিভিন্ন বাজারজাতকরণ ব্যবস্থাপনায় বিভিন্ন মতবাদে দেখতে পাই। তার মধ্যে 1 নাম্বার বা প্রথমটি হচ্ছে উৎপাদন মতবাদ। উৎপাদন মতবাদ, উৎপাদন মতবাদ যেটি 1860 সাল থেকে 1920 সাল পর্যন্ত প্রচলিত ছিল। অর্থাৎ এটি হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনার সবচেয়ে প্রাচীন মতবাদ, যেটা কি বলা হচ্ছে যে 19বিংশ শতাব্দীর মধ্যভাগে তথা শিল্প বিপ্লব যখন মধ্য গগনে বা মধ্য পর্যায়ে তখন এই দর্শনটি বা এই মতবাদটি প্রচলিত ছিল। এই মতবাদ অনুযায়ী কি করবে, প্রতিষ্ঠান তার উৎপাদনটাকে এমন পর্যায়ে রাখবে যা ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ক্রেতাদের কাছে কি হয়, এবং ক্রেতারা যা কি করবে, ক্রেতারা এমন সব পণ্য পছন্দ করবে বা ক্রয় করবে যা সহজলভ্য এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। ফিলিপ কটলারও এটা বলেছেন যে উৎপাদন মতবাদ অনুযায়ী ক্রেতারা ওই সমস্ত পণ্যকে বেশি প্রায়োরিটি দিবে বা বেশি প্রাধান্য দিবে যেগুলো তাদের কাছে সহজলভ্য বা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থেকে যায়। যেমন ধরো যে যদি প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে পণ্যের পরিমাণ কি হয়, বেশি হবে। পণ্যের পরিমাণ যখন বেশি হবে তখন কি হবে, পণ্যটা ক্রেতাদের কাছে সহজলভ্য হয়ে যাবে, তাদের ক্রয় ক্ষমতার অর্থাৎ তাদের যে আর্থিক সামর্থ্য তার মধ্যেই থাকবে। এতে করে তাদের পক্ষে পণ্যটি ক্রয় করা সহজ হবে। এই কাজটি করতে তারা পছন্দ করে। এই কারণে দেখা যাচ্ছে যে যখন উৎপাদনের পরিমাণ বেশি হয় তখন এই মতবাদটি বেশি কার্যকরী থাকে। আবার অনেক সময় প্রতিষ্ঠানে কি হয়, উৎপাদন খরচ যদি কোনো কারণে বেশি থাকে তখন দেখা যাচ্ছে যে
একক প্রতি উৎপাদন ব্যয় কমানোর জন্য অনেক সময় এই উৎপাদন মতবাদটি প্রতিষ্ঠান গ্রহণ করে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে কিছু কিছু বিষয়ে খুব কার্যকরী সিদ্ধান্ত নিতে হয় বা কিছু কিছু কাজ করতে হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে। সেগুলো কি? এক নম্বর হচ্ছে যেমন এই মতবাদে কি করা হয়, দক্ষ বন্টন ব্যবস্থার মাধ্যমে পণ্যকে সহজলভ্য করে তোলা হয়। অর্থাৎ ব্যবস্থাপনা যদি দক্ষ বন্টন কাঠামো বা বন্টন নীতিমালা অনুসরণ করে তাহলে ক্রেতাদের কাছে সহজে পণ্যটি পৌঁছানো যায় এবং ক্রেতারা তখন পণ্যটি সহজে পেয়ে থাকে এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে পণ্যটি। দ্বিতীয় পর্যায়ে যে কাজটি তারা করে, পণ্যের মূল্য তখন ভোক্তাদের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই ব্যবস্থাটাও তারা করে থাকে। এবং তৃতীয়ত আরেকটি কাজ করে থাকে, দক্ষ বন্টন ব্যবস্থার সাহায্য নিয়ে থাকে। অর্থাৎ একটা সহজ বন্টন ব্যবস্থার সাহায্য নিয়ে থাকে যেন ক্রেতারা বা ভোক্তারা সহজে পণ্যটি তাদের হাতের কাছে পেয়ে যায়। এই কাজগুলো তখন ব্যবস্থাপনা করে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে উৎপাদন মতবাদ অনুযায়ী প্রতিষ্ঠান যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে উৎপাদনটা যেন কি করে, পণ্যের উৎপাদন বৃদ্ধি করে, দক্ষ বন্টন ব্যবস্থার সাহায্য নিয়ে থাকে এবং তৃতীয়ত পণ্যের মূল্য ভোক্তাদের নাগালের মধ্যে রাখে। এই কাজগুলো করা হতো উৎপাদন মতবাদ অনুযায়ী, বা বর্তমানেও যদি কোনো প্রতিষ্ঠান এই উৎপাদন মতবাদকে ফলো করে থাকে তাহলে এই নীতিমালাগুলো অনুসরণ করে থাকে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে এই মতবাদের কিছু কিছু সমালোচনা আছে। অর্থাৎ সমালোচকরা এই মতবাদের মধ্যেও কিছু সমালোচনা খুঁজে পেয়েছেন। যেমন দেখা যাচ্ছে যে এই মতবাদে ভোক্তার সন্তুষ্টির প্রতি গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ কেবলমাত্র ভোক্তার কাছে পণ্যটি সহজলভ্য করে তোলা হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার জন্য উৎপাদনের পরিমাণকে বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু ভোক্তারা পণ্যটি আদৌ পছন্দ করবে কিনা সেটাকে কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ভোক্তা সন্তুষ্টিকে এখানে খুব একটা প্রায়োরিটি বা গুরুত্ব দেওয়া হয় না। দ্বিতীয়ত পণ্যের গুণগত মান উন্নয়নের কথা এখানে বলা হয়নি। পণ্যের গুণগত মানের দিকে তাদের নজর থাকে না, তাদের নজর কেবলমাত্র থাকে পণ্যের উৎপাদন বাড়ানোর দিকে। হ্যাঁ, পণ্যের গুণগত মান বৃদ্ধি পেল কিনা সেটার দিকে দেখা যাচ্ছে যে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। তৃতীয়ত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই নীতিমালা প্রয়োগ করা যায় না। অর্থাৎ যখন পূর্ণ প্রতিযোগিতা বিরাজ থাকে বাজারে তখন এই নীতিমালা প্রয়োগ করা যায় না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মতবাদ বা ইম্পর্টেন্ট কি দর্শন বাজারজাতকরণের। এটা একটা প্রাচীন, আমরা প্রথমেই বলে নিয়েছি যে এটি একটি প্রাচীন মতবাদ। দ্বিতীয়ত যে মতবাদটা আমরা দেখি সেটা হচ্ছে কি পণ্য মতবাদ। যখন দেখা গেল যে উৎপাদন মতবাদের কতগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে বা উৎপাদন মতবাদ সবসময় কার্যকর করা যায় না প্রতিষ্ঠানে, তখন এই পণ্য মতবাদের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছিল বা পণ্য মতবাদকে তখন সামনে নিয়ে আসা হয়েছে। এই মতবাদটা মূলত এই পরবর্তী সময়ে উৎপাদন মতবাদের পরবর্তী সময়ে এটি কার্যকর হয়েছে। এই মতবাদে পণ্য মতবাদ বিক্রেতাদের নির্দেশনা দানকারী একটি মতবাদ। অর্থাৎ উৎপাদন মতবাদের মতো এই মতবাদেও উৎপাদনকারী বা বিক্রেতাদের নির্দেশনা দিয়ে থাকে। অর্থাৎ কিভাবে পণ্যটা বিক্রি করা যায়, বিক্রি করে মুনাফার হার সর্বোচ্চকরণ করা যায় সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এটিও আরেকটি পুরাতন মতবাদ। এই মতবাদে বিশ্বাস করা হয় যে ভোক্তারা ওই সকল পণ্য পছন্দ করবে বা ক্রয় করবে যেগুলোর গুণগত মান উন্নত, যেগুলো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এবং ভোক্তাদের জন্য খুব কার্যকর ভূমিকা পালন করে। অর্থাৎ উৎপাদন মতবাদে কিন্তু কি করা হতো, পণ্যের গুণগত মানের দিকে গুরুত্ব দেওয়া হতো না, কেবলমাত্র উৎপাদন বৃদ্ধির দিকে বেশি নজর থাকতো। কিন্তু পণ্য মতবাদে এর থেকে কিছুটা এগিয়ে এসে বা সরে এসে কি করলো, এক্ষেত্রে পণ্যের গুণগত মানকে বেশি প্রায়োরিটি দেওয়া হলো, পণ্যটাকে ভোক্তাদের কাছে বেশি কার্যকর করে তোলার ক্ষেত্রে এবং পণ্যকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলার দিকে বেশি কি মনোযোগী হলো তারা বাজারজাতকরণের সাথে যারা জড়িত বা বিক্রেতারা।
এখানে ফিলিপ কটলারও বলেছেন যে এই মতবাদে মনে করা হয় যে ভোক্তারা সর্বোৎকৃষ্ট গুণমান সম্পন্ন পণ্যটা ক্রয় করবে, কার্যকর পণ্যকে বেশি প্রায়োরিটি দিবে এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বা বিশিষ্ট পণ্যকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বর্তমানেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মতবাদটা কার্যকর, যেমন সেবাধর্মী পণ্যের ক্ষেত্রে বা সেবাভিত্তিক পণ্যের ক্ষেত্রে, অব্যবসায়ী প্রতিষ্ঠান যদি কোনো পণ্য উৎপাদন করে থাকে সেগুলোর ক্ষেত্রে, এবং বিশেষায়িত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কি করে এই মতবাদকে অর্থাৎ পণ্য মতবাদকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো বা বিশেষায়িত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্যের গুণগত মান অব্যাহত রাখার দিকে বেশি গুরুত্ব দেয়। যেমন শিশু খাদ্য উৎপাদন করার ক্ষেত্রে পণ্যের গুণগত মানটা যেন বজায় থাকে, ওষুধ উৎপাদনের ক্ষেত্রে বিশিষ্টভাবে যেন তৈরি হয়, গুণগত মান বজায় থাকে এবং এফিকেসি বজায় থাকে, অর্থাৎ এটা যেন ভোক্তাদের জন্য অধিক কার্যকরী হয়, সেই বিষয়টাকে কি করা হয়, গুরুত্ব দেওয়া হয়ে থাকে। গুরুত্ব দেওয়া হয়ে থাকে এই পণ্য মতবাদের ক্ষেত্রে। এই মতবাদটা প্রয়োগের ক্ষেত্রে ভোক্তারা যেই জিনিসটিকে বেশি গুরুত্ব দেয়, যেমন ক্রমাগত পণ্যের মান উন্নয়নের চেষ্টা করে, যেহেতু পণ্যের গুণগত মানটা বজায় রাখাই এই মতবাদের অন্যতম একটি কাজ, কাজেই পণ্যের গুণগত মানটা বজায় রাখার দিকে তারা বেশি গুরুত্ব দেয়। দ্বিতীয়ত আরেকটা কাজ করে পণ্যের আকার, আকৃতি, রং, ডিজাইন, প্যাকেজিং এগুলোকেও খুব গুরুত্ব দিয়ে থাকে। এবং তৃতীয়ত দক্ষ বন্টন প্রণালীটা অনুসরণ করে থাকে, দক্ষ বন্টন প্রণালী অনুসরণ করে থাকে। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ পণ্য মতবাদে পণ্যকে বাজারজাতকরণ করতে চাইলে বিক্রেতাকে বা পণ্য উৎপাদনকারীকে যে বিষয়গুলোর উপর নজর দিতে হয় সেগুলো পণ্যের গুণগত মানকে বজায় রাখতে হবে, পণ্যের রং, ডিজাইন, আকার, আকৃতি, তারপরে এই বৈশিষ্ট্যগুলোর প্রতি নজর দিবে এবং দক্ষ বন্টন প্রণালী ফলো করবে বা দক্ষ বন্টন প্রণালী অনুসরণ করবে। এগুলো করে এই কি করা হয়, পণ্য মতবাদটা সেই সময় এবং বর্তমানেও কিছু কিছু পণ্যের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তাইলে বোঝা গেল পণ্য মতবাদটা কি, তাই না? তৃতীয়ত আমরা চলে যাব এবার বিক্রয় মতবাদ, খুব গুরুত্বপূর্ণ আরেকটি মতবাদ বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন বা মতবাদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা 1920 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই নীতিমালাটি প্রচলিত ছিল। হ্যাঁ, বা এই মতবাদটি, নীতিমালা না, এই মতবাদটি প্রচলিত ছিল। ঠিক আছে, পণ্য মতবাদ এবং উৎপাদন মতবাদের কিছু কিছু ভুল ত্রুটি বা কিছু কিছু সীমাবদ্ধতায় যখন বিক্রেতারা পড়লো বা উৎপাদনকারীরা পড়লো বা বাজারজাতকরণকারীরা পড়লো, তখন তারা এই বিক্রয় মতবাদকে গুরুত্ব দেওয়া শুরু করলো। এটা 3 নাম্বার মতবাদ। এই মতবাদ অনুযায়ী কি করা হয় দেখো, যে এই মতবাদের মূল বক্তব্য বা মূল কথা হচ্ছে বেশি বিক্রির মাধ্যমে বেশি উৎপাদন করে। এখানে কিন্তু পণ্য মতবাদে যেমন গুণগত মানটার দিকে বেশি গুরুত্ব দেওয়া হলো, উৎপাদন মতবাদে যেমন ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্য উৎপাদন এবং পণ্য যেন ভোক্তারা সহজে পায়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটাকে গুরুত্ব দেওয়া হলো। এখানে কিন্তু আরেকটু এগিয়ে গেল বা তখন তারা মুনাফার বিষয়টাকে বেশি চিন্তা করতে থাকলো। এই কারণে কি করলো, তারা মনে করলো যে যত বেশি পণ্য উৎপাদন করা হবে এবং উৎপাদিত পণ্য যত বেশি বিক্রি করা যাবে তত বেশি মুনাফা অর্জন করা সম্ভব হবে। এখানে বিক্রয় মতবাদ হচ্ছে এমন একটি ধারণা যেখানে ধরে নেওয়া হয় যে প্রতিষ্ঠান ব্যাপক মাত্রায় বিক্রয় ও প্রসারমূলক কার্যক্রম গ্রহণ না করলে ভোক্তারা অধিক পরিমাণে ক্রয় করবে না। তারা বিক্রয়ের জন্য প্রসারমূলক, অর্থাৎ আমি তোমাদেরকে পড়িয়েছি প্রসারমূলক বা প্রমোশনাল কার্যক্রমগুলো কি কি। এগুলো হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রেতা, এগুলো বিভিন্ন ধরনের যে প্রসারমূলক কার্যক্রমগুলো যদি অধিক পরিমাণে না বৃদ্ধি করতে পারে তাহলে বিক্রির পরিমাণ বৃদ্ধি পাবে না। এই ধরনের কার্যক্রমগুলো
বৃদ্ধির মাধ্যমে তারা কি করতে লাগলো, তারা প্রতিষ্ঠানের অধিক পরিমাণে পণ্য বিক্রির মাধ্যমে তারা অধিক পরিমাণে মুনাফা অর্জনের চেষ্টা চালাতে লাগলো এই বিক্রয় মতবাদে। এবং এখানে প্রতিষ্ঠান কি করলো, যে বিশেষ করে অযাচিত পণ্যের ক্ষেত্রে তারা ব্যাপক প্রসার করতে শুরু করলো এবং তার মাধ্যমে বিক্রয় বৃদ্ধির চেষ্টা চালালো। অযাচিত পণ্যগুলো কি কি? একটা ধরো সেবাধর্মী পণ্যের কথা আমরা বলি বা সেবামূলক কার্যক্রমের কথা আমরা বলি, জীবন বীমা পলিসি। এই কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে তারা বিক্রয় মতবাদকে কার্যকর করা শুরু করলো। বিক্রয় মতবাদেও কিন্তু ব্যবস্থাপনা কিছু কার্যক্রম গ্রহণ করে থাকে, যেমন ব্যাপক মাত্রায় বিক্রয় প্রচেষ্টা গ্রহণ করা। বিক্রয় প্রচেষ্টাগুলো কেমন? যেমন বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা, ব্যক্তিক বিক্রয়িতা, তারপরে হচ্ছে কি ব্যাপক প্রচার চালানো, এগুলোর মাধ্যমে ব্যাপক মাত্রায় বিক্রয়ের চেষ্টা চালানো শুরু করে এবং দক্ষ ও অভিজ্ঞ বিক্রয় কর্মী নিয়োগ করে। যেহেতু এই মতবাদের মূল বিষয়ই হচ্ছে অধিক বিক্রির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা, এর জন্য বিক্রয় বৃদ্ধির যে কার্যক্রমগুলো, প্রসারমূলক কার্যক্রম এবং দক্ষ বিক্রয় কর্মী গড়ে তোলা, এই কাজগুলো তখন তারা করতে লাগলো। এটার কিন্তু ব্যাপক সমালোচনাও পরিলক্ষিত হয়, যেহেতু বিক্রয় বৃদ্ধিকেই এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কাজে কাজে দেখা যাচ্ছে যে যদি যে বিক্রয় বৃদ্ধি করতে গিয়ে তারা অন্যান্য দিকগুলো অর্থাৎ পণ্যের মান উন্নয়ন করা, হ্যাঁ, ক্রেতাদের সন্তুষ্টির দিকটা বিবেচনা করা, এই বিষয়গুলোর উপর খুব একটা নজর দিত না। তাই এটা ব্যাপকভাবে সমালোচিত হয় এই মতবাদটি বা এই দর্শনটি। এখানে বলা হচ্ছে যে ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছিল না। দ্বিতীয়ত ভোক্তা সন্তুষ্টির বিষয়টি এখানে সম্পূর্ণভাবে উপেক্ষিত থেকে যাচ্ছিল। এবং তৃতীয়ত এই মতবাদ দীর্ঘমেয়াদে মুনাফা অর্জনে খুব একটা সাফল্য লাভ করতে পারবে না। যেহেতু বিক্রয় বৃদ্ধি এখানে মূল লক্ষ্য, পণ্যের মান উন্নয়নটা বা ভোক্তাদের সন্তুষ্টি বিধান করাটা এখানে মূল বক্তব্য বা মূল লক্ষ্য থাকে না, সেজন্য দেখা যায় যে দীর্ঘমেয়াদে এই মতবাদ খুব একটা কার্যকরী হয় না। এই মতবাদের এই সমস্ত সমালোচনার প্রেক্ষিতে তারপরে প্রতিষ্ঠান কি করলো, প্রতিষ্ঠানগুলো বা বাজারজাতকরণের সাথে জড়িত পক্ষগুলো কি করলো, বাজারজাতকরণ 4 নম্বরে এসে বাজারজাতকরণ মতবাদকে সর্বোচ্চ গুরুত্ব দিল। বাজারজাতকরণ মতবাদ, বাজারজাতকরণ মতবাদ এটা 1950 সালের পর থেকে এই মতবাদটা প্রতিষ্ঠানে কার্যকর হতে থাকে। অর্থাৎ 1950 সালের পর থেকে এই মতবাদটি গ্রহণ করা হয়। আগের যে মতবাদগুলো সেগুলোর বিভিন্ন সমস্যার কারণে এখানে কি করা হয়, দেখো যে এই মতবাদ অনুযায়ী বিক্রয় এবং মুনাফা অর্জনের পথ হচ্ছে ক্রেতাদেরকে গুরুত্ব দেওয়া। এটা খুব ইম্পর্টেন্ট। ক্রেতাদেরকে যদি বা ভোক্তাদেরকে তুমি যদি প্রায়োরিটি না দাও, তাহলে দীর্ঘ সময়ে তুমি বাজারে টিকে থাকতে পারবে না। যদি মুনাফা অর্জনটাই মূল লক্ষ্য, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন, কিন্তু মুনাফা অর্জন করতে গেলে কতগুলো কৌশল অবলম্বন করতে হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে কিন্তু ক্রেতাদের গুরুত্ব দেওয়া, অর্থাৎ ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি লাভ করা। যখন তুমি ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি লাভ করতে পারবে, তখন কিন্তু দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে পারবে, যেটা বাজারজাতকরণ মতবাদে আলোচনা করা হয়েছে বা মতবাদে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ভোক্তা সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। ফিলিপ কটলারও এটাই বলেছেন যে বাজারজাতকরণ মতবাদ হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন, যেখানে মনে করা হয় যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নির্ভর করে লক্ষ্যস্থিত বাজার, যে অর্থাৎ আমি যে বাজারটা আমি লক্ষ্যস্থিত করলাম সেটার প্রয়োজন, সেটার ভোক্তাদের প্রয়োজন ও অভাব নির্ধারণ এবং প্রতিযোগিতার তুলনায় কতটা অধিকতর কাঙ্ক্ষিত ভাবে ভোক্তাদের সন্তুষ্টির বিধান করা যায় তার উপর। এখানে শুরুটা হয় মূলত বাজার দিয়ে। কি করা হয়? বাজার দিয়ে শুরু হয়। গুরুত্ব দেওয়া হয় কাকে? গুরুত্ব দেওয়া হয় ভোক্তাদেরকে, গুরুত্ব দেওয়া হয় ক্রেতার প্রয়োজনকে বা ভোক্তার প্রয়োজনকে, ভোক্তার প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
কিভাবে দেয়? সমন্বিত বাজারজাতকরণ। সমন্বিত বাজারজাতকরণ আমরা কিন্তু জানি বাজারজাতকরণের যে 4P আছে, অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন অ্যান্ড প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন, এই যে চারটা, এটাকেই বলা হয় সমন্বিত বাজারজাতকরণ। সেই সমন্বিত বাজারজাতকরণকে উপায় হিসেবে নিয়ে আসা হয়ে থাকে। হ্যাঁ, এবং তার ফলশ্রুতিতে ফলাফলটা কি পায়? ফলাফলটা পায় হলো ক্রেতার সন্তুষ্টি বিধান করা হয়, অর্থাৎ বাজার দিয়ে বাজারটাকে ধরার মাধ্যমে লক্ষ্য স্থির করে যে এই বাজারটাকে আমি আমার টার্গেট মার্কেট করব। সেটার জন্য কি কাকে গুরুত্ব দেওয়া হয়? ভোক্তাদের বা ক্রেতাদেরকে গুরুত্ব দেওয়া হয়। কিভাবে, অর্থাৎ কি উপায়ে এটা করা হয়? সমন্বিত বাজারজাতকরণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে। এটার ফলাফলটা কি পায়? ফলাফলটা পায় ক্রেতার সন্তুষ্টির বিধান করা যায় এবং তার মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফার সর্বোচ্চকরণ, যেটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে সেটা মুনাফার সর্বোচ্চকরণ, সেই মুনাফা সর্বোচ্চকরণটা কি হয়? সম্ভব হয়। ওকে, তারপরে সর্বশেষ যেটা আমরা করব, এই যে এই চারটা মতবাদ আমরা করলাম, উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বাজারজাতকরণ মতবাদ, এগুলোতে কি প্রতিষ্ঠান কেবলমাত্র মুনাফা অর্জনের দিকটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য থাকে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা অর্জন করা, সেটাকেই গুরুত্ব দেওয়া থাকে। সাথে সাথে ভোক্তাদের সন্তুষ্টি, ভোক্তাদের প্রয়োজন, ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যটাকে রাখা, পণ্যের গুণগত মান বজায় রাখা, সব কিছুই করে, কিন্তু তাদের মূল লক্ষ্যটাই কি থাকে? মূল লক্ষ্যটাই কিন্তু থাকে কি? প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা। এখানে কিন্তু খুব একটা সামাজিক প্রয়োজনকে বা সমাজ বা রাষ্ট্রের কথা চিন্তা করা হয় না। পরবর্তীতে এই ভুল ত্রুটিগুলো থেকে বা এই অবস্থা থেকে উত্তরণ করা হয় সামাজিক বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে। সামাজিক বাজারজাতকরণ মতবাদ। সামাজিক বাজারজাতকরণ মতবাদ। সামাজিক বাজারজাতকরণ মতবাদ ব্যবস্থাপনার সর্বশেষ দর্শন বর্তমান পর্যন্ত। এই মতবাদে ভোক্তাদের স্বল্পমেয়াদী অভাব এবং দীর্ঘমেয়াদী কল্যাণের দিকগুলো উপেক্ষিত হয়। অন্যান্য মতবাদে কি ভোক্তাদের স্বল্পমেয়াদী অভাব এবং দীর্ঘমেয়াদী কল্যাণের বিষয়টি দিকগুলো উপেক্ষিত হয়। দেখা যাচ্ছে যে অন্যান্য মতবাদগুলো বিতর্কিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে 1970 সালের পরে এই মতবাদটি বা সামাজিক বাজারজাতকরণ মতবাদটি কি গুরুত্ব পেয়েছিল বা মতবাদটির কার্যক্রম শুরু হয়েছিল। এই মতবাদ অনুসারে বাজারজাতকরণকারীকে ভোক্তার সন্তুষ্টির পাশাপাশি ভোক্তার সামাজিক কল্যাণের দিকটিও বিবেচনা করা শুরু হয় এবং সাথে সাথে এগুলোর সাথে সাথে ভোক্তার সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জনের কাজটি করে থাকে। অর্থাৎ এখানে যেমন মুনাফা অর্জনটা গুরুত্বপূর্ণ, ভোক্তাদের কাছে সহজে পণ্যটা পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ, প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জনটা গুরুত্বপূর্ণ, সাথে সাথে সামাজিক কল্যাণ সাধন করা, রাষ্ট্রের কল্যাণ সাধন করাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাজারজাতকরণকারী বা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যারা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করবে, তারা এমনভাবে এই কাজটি করবে যেন সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ সাধিত হয়। তার মাধ্যমে তারা ভোক্তা সন্তুষ্টি বিধান করে, তার মাধ্যমে তারা তাদের নিজস্ব মুনাফা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যায়। তাহলে এই 5টি মতবাদই হচ্ছে বাজারজাতকরণ মতবাদের মূল বক্তব্য। ঠিক আছে, আজকে তোমাদের এই প্রশ্নটি করলাম। এর মাধ্যমে আমরা প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সেগুলো আবারও নতুন করে তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো, এই বাজারজাতকরণ নীতিমালার অন্যান্য বিষয়গুলো বা অন্যান্য অধ্যায়গুলো তোমাদের সাথে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।